Dear students, let's discuss our first topic. It's called the Introduction to Sociology and Social System. Okay, in this topic, we will discuss first the definition of sociology. Second is the roots of sociology or sociology's roots, and mainly two modern school of thoughts. Okay, so first when we talk about the definition of sociology is simply we can say sociology is the systematic and scientific study of human social life, অর্থাৎ মানুষের সোশ্যাল লাইফটাকে আমরা সিস্টেমেটিকলি এবং সাইন্টিফিক্যালি স্টাডি করব, এটা হলো সোশিওলজির মেইন ডেফিনেশন। অ্যান্ড সোশিওলজি প্লেসেস দ্য স্পেশাল এমফেসিস অন দ্য স্টাডিং সোসাইটিস, both individual entities and as elements of global perspectives. And sociology can be best understood as the study of people's doing things together. This is the summary of the definition of sociology. Okay, এখন আসি আমরা sociology's roots, sociology how it started. ওকে, অগাস্ট কোট উনি হলেন 1798 ওনার জন্ম, 1857 ওনার হলো ডেথ। ওকে, সো হি ইজ ওয়াইডলি কনসিডার্ড দ্য ফাদার অফ সোশিয়োলজি, বিকেম ইন্টারেস্টেড ইন স্টাডিং দ্য সোসাইটি বিকজ অফ changes that took place as a result of the French Revolution and the Industrial Revolution. During the French Revolution, which began 1789, and French class system changed dramatically. Aristocrats suddenly lost their money and status, while the peasants and who had been at the bottom of the social ladder rose to the powerful and influential position. কেন উনি সোশিওলজি নিয়ে ইন্টারেস্টেড হলেন সেটা উনি এক্সপ্লেইন করছেন। সেখানে দুইটি ইনসিডেন্ট ঘটেছিল ইউরোপে, একটা হলো ফ্রেঞ্চ রেভলিউশন আর একটা হলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমরা বাংলাদেশে যেটা বলি শিল্প বিপ্লব। ওকে, সো ফ্রেঞ্চ রেভলিউশন ওয়েন ইট স্টার্টেড 1789। ওকে, ফ্রেঞ্চ রেভলিউশনে যে ঘটনাটা ঘটেছিল ইউরোপে, দ্যাট ওয়াজ দ্য ক্লাস সিস্টেম চেঞ্জ ড্রামাটিক্যালি, অর্থাৎ সেখানে একটা সোশ্যাল ক্লাস ছিল, যে আপার ক্লাস যারা ছিল তারা হলো রুলার্স, রাজা এবং তার সাঙ্গপাঙ্গ তার লর্ডস। তারপরে ছিল চার্চ ক্রিশ্চিয়ান চার্চ, এবং চার্চ অলসো ভেরি পাওয়ারফুল ইনস্টিটিউশন। আর থার্ড লেডার ছিল যেটা হলো সাধারণ পিপল, দ্য জেনারেল পিপল, দ্য পিজেন্টস। সো এই রেভলিউশনে যেটা হলো যে উপরের দুইটা লেডারকে ড্রামাটিক্যালি সাডেনলি তারা ডিস্ট্রয়েড হয়ে গেল এবং তারা তাদের মানি এবং স্ট্যাটাস লুজ করলো। ইটস এ লং হিস্ট্রি। এবং পিজেন্ট গ্রুপ যারা লোয়ার ক্লাসে যারা ছিলেন, যারা বটম অফ লেডার, যাদেরকে একদম লোয়ার ক্লাস ছিলেন, তারা হয়ে গেল পাওয়ারফুল এবং ইনফ্লুয়েন্সিয়াল, অর্থাৎ সেখানে একটা বড় ধরনের সোশ্যাল চেঞ্জ হলো। আর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে চেঞ্জটা হলো সেটা হলো during the Industrial Revolution, people abandoned the life of agriculture and moved to the cities to find the factory jobs. ওকে, সো এটা একটা বড় ধরনের একটা চেঞ্জ, কারণ এর আগে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগে মেইনলি দ্য ইকোনমি ওয়াজ বেসড অন এগ্রিকালচার। ওকে, সো মানুষের দ্য এগ্রিকালচার বেসড ইকোনমি মিনস যার যে ল্যান্ড ছিল সে ছিল ধনী, আর যার ল্যান্ড ছিল না সে ছিল গরিব। যেমন আমাদের দেশেও যে যারা ল্যান্ডলর্ড ছিলেন তারা বেশ রিচ ছিলেন, এবং যাদের ল্যান্ড ছিল না তারা বর্গা করতেন, এবং যাদের জায়গা জমি ছিল না তারা খুব দুঃখ কষ্টে থাকতেন। অর্থাৎ এর বাইরে তেমন কোনো ধরনের সোর্স অফ ইনকাম ছিল না। তো এই কারণে এটা হলো বেসিক্যালি এগ্রিকালচার বেস ইকোনমি। ওকে, আর ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন যেটা হলো, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হওয়ার সাথে সাথে মানুষ কী করলো, যে আস্তে আস্তে তারা গ্রাম থেকে শহরের দিকে মুভ করা শুরু করলো, যে ঠিক আছে ওখানে বড় বড় ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি হচ্ছে, আমরা ভালো ভালো জব পাবো, উইল গেট দ্য গুড স্যালারি, আমাদের লিভিং স্ট্যান্ডার্ড ভালো হবে, উইল হ্যাভ দ্য বেটার লাইফ। কিন্তু আসলে যেটা হলো সেটা হলো যে এখানে আসার পরে পরবর্তীতে বড় ধরনের একটা ঝামেলার মধ্যে তারা পড়লো, যে শহরে প্রচুর লোকজন এসে জড়ো হলো এবং তারা কেউ চাকরি পেল, কিন্তু যে পরিমাণ স্যালারি পাওয়ার কথা ছিল সেই পরিমাণ স্যালারি পেল না,
and some people used to lose the job. So এখানে একটা সোশ্যাল কেওস সৃষ্টি হলো। এই দুটো কেওসের কারণে, দুটো ইনসিডেন্টের কারণে ইউরোপ বড় ধরনের চেঞ্জ হলো। এই চেঞ্জটা যেটা কোট বলছেন যে আসলে এই চেঞ্জটার জন্য আমাদের পুরনো যে ফিল্ড যেগুলো আছে, যে এডুকেশন যে ফিল্ড যেগুলো আছে সেগুলো দিয়ে আমাদের চলবে না, অতএব উই হ্যাভ টু গো ফর নিউ এরিয়া ও নিউ ফিল্ড, তাই না? কারণ এর আগে সোশিওলজি বলতে কোনো ধরনের ফিল্ড ছিল না, তাই না? তখন ছিল হিস্ট্রি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। তো এই জন্য তো ওনার প্রস্তাব অনুযায়ী যে উনি বললেন যে না, এটা স্টাডি করতে হলে যে আগে যেগুলো ছিল পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, তারা এটা এক্সপ্লেন করতে পারবে না, আমাদেরকে নতুন একটা ফিল্ড তৈরি করতে হবে। এটাকে হি কল্ড দিস নিউ সায়েন্স সোশিওলজি, অ্যান্ড হুইচ কামস ফ্রম দ্য root word socius, Latin word means the companion or being with others. ওকে, এর জন্য ওনাকে বলা হয় যে ফাদার অফ সোশিওলজি। ওকে, কিন্তু এর আগে একজন স্কলার যার নাম হলো ইবনে খালদুন, উনি সোশিওলজি নিয়ে এর আগে আলোচনা করেছিলেন 14th সেঞ্চুরিতে, কিন্তু ওনাকে ক্রেডিট দেওয়া হয়নি বিকজ অফ হিজ নর্থ আফ্রিকান ব্যাকগ্রাউন্ড, যেটা ওয়েস্টার্ন স্কলাররা বলেছেন। নর্থ আফ্রিকান ব্যাকগ্রাউন্ড মানে হলো উনি আসলে মুসলিম ছিলেন, যে ইবনে খালদুন। ওকে, ইবনে খালদুন আরও প্রায় 300 বছর আগে যে এই ফিল্ড নিয়ে আলোচনা করেছিলেন, অ্যান্ড কিন্তু ওনাকে ফাদার অফ সোশিওলজির ক্রেডিটটা দেওয়া হয় নাই বিকজ অফ হিজ নর্থ আফ্রিকান অর Muslim background, and therefore according to Western book, this honor is reserved for French scholar Auguste Comte, working centuries later in the West, and he coined the term asabiya. Ibn Khaldun uni asabiya term, this is the Arabic word asabiya মানে হলো social cohesion. He argued that the larger social and historical forces shaped the individual life. অর্থাৎ ওনার মেইন কন্ট্রিবিউশন, উনি বলছে যে আসলে সোশ্যাল ফোর্স যেটা স্ট্রং, বড় ফোর্স, সেটা মানুষের লাইফকে চেঞ্জ করে দেয়, শেপ চেঞ্জ করে দেয়। ওকে, এরপরে আমরা আসি, এরপরে যে স্কলার, ওনার নাম হলো ইমেল দুরখাইম। দুরখাইম বেসিক্যালি টকড অ্যাবাউট দ্য অ্যাগ্রেরিয়ান সোসাইটি and also the industrial societies, and he differentiated the agrarian society and industrial society. Durkheim expressed his beliefs that social bonds were present in all types of societies, but that different types of societies created different types of bonds, then relationship, but bond মানে হলো staying together, তাই না? একটা বন্ধন, যেটা বাংলা আমরা বলি বন্ধন। ওকে, তো বন্ধন যে সোশ্যাল যে বন্ডসটা, এই বন্ডসটা উনি বলছে সব সোসাইটিতে ছিল, কিন্তু অ্যাগ্রেরিয়ান সোসাইটি একরকম ছিল, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি আরেক রকম। অ্যাগ্রেরিয়ান সোসাইটি উনি বলছেন হলো যেটা এগ্রিকালচার বেসড সোসাইটি, যেটা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির আগে, যেটা আমি একটু আগে বললাম, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির আগে অ্যাগ্রেরিয়ান সোসাইটি ছিল। সেখানে মানুষের রিলেশনশিপ ছিল শেয়ার ট্রেডিশনস অ্যান্ড বিলিভস অ্যান্ড সিমিলারিটিস অফ এক্সপিরিয়েন্স, তাই না? দ্য ট্রেডিশনাল বিলিভ তারা নিয়ে তাদের মধ্যে এক ধরনের রিলেশনশিপ ছিল। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে যে রিলেশনশিপটা ইজ বিকামিং ইনক্রিজিংলি স্পেশালাইজড, অর্গানিক সলিডারিটি প্রিভেইলড, দ্য পিপলস বন্ড ইচ আদার হুইচ আর বেসড অন টাস্ক, দে পারফর্ম ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইটস। ওকে, এখানে টাস্ক বেস, অর্থাৎ যে যেখানে চাকরি বাকরি করে, যে যেখানে থাকে তাদের মধ্যে এক ধরনের বন্ড রিলেশনশিপ হয়, এটা টাস্ক বেস। যেমন ধরো তোমরা এখানে ত্রিপুলিতে পড়াশোনা করতেছো, তোমাদের মধ্যে এক ধরনের বন্ড হলো, তাই না? একজন রিলেশনশিপ ডেভেলপ হয় বিকজ অফ দি টাস্ক। দ্য টাস্কটা কি, তোমরা এখানে ত্রিপুলি পড়ছো, এই স্টুডেন্টদের তোমাদের মধ্যে এক ধরনের একটা বন্ড হয়, এবং এটি ইন্ডিভিজুয়াল রাইটস এখানে কাজ করে। বাট ইট ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম অ্যাগ্রেরিয়ান সোসাইটি, যেটা হলো ইমেল দুরখাইম বলছেন। আর ম্যাক্স ওয়েবার, অ্যানাদার স্কলার, উনি বলছেন, এখানে বলে যে হি ওয়াজ ইন্টারেস্টেড ইন দ্য শিফট ফ্রম এ মোর ট্রেডিশনাল সোসাইটি টু এ মডার্ন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। উনি কীভাবে ট্রেডিশনাল থেকে মডার্ন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিটা শিফট হলো সেটা নিয়ে উনি আলোচনা করছেন। হি প্রপোজ দ্যাট মডার্ন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিজ ওয়ার ক্যারেক্টারাইজড বাই এফিসিয়েন্ট, গোল ওরিয়েন্টেড, রুল গভর্ন ব্যুরোক্রেসিস, তাই না? এটা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির
বন্ডটা আরও বেশি এফিশিয়েন্ট, তাই না, আরও বেশি দক্ষ, গোল ওরিয়েন্টেড, মানে টার্গেট ওরিয়েন্টেড, তাই না। মানুষ এখানে কাজ করে একটা গোল নিয়ে, একটা টার্গেট নিয়ে। এখানে আসলে গল্পগুজব করে কেউ সময় কাটে না, যেমন অ্যাগ্রেরিয়ান সোসাইটি যেটা হয়, যে মানুষ বন্ডিংসটা ভালো, কিন্তু সবাই গল্পগুজব করে সময় কাটিয়ে দেয়। এখানে তাদের কোনো টার্গেট নেই, তাদের কোনো কিছু নেই, তাদের কোনো গোল অ্যাচিভ করার মতো কিছু নাই, তাই না। এটি হলো ডিফারেন্স। অ্যান্ড হি বিলিভ দ্যাট দ্য ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার ওয়াজ ইনক্রিজিংলি ড্রাইভেন বাই দ্য such bureaucratic goals which had become the more important motivated factors than tradition, values and emotion. ট্রেডিশন ভ্যালুজ ইমোশন সেটা নর্মালি এগ্রিরিয়ান সোসাইটিতে আছে, এবং সেটা থেকে টোটালি ডিফারেন্ট। যে এটা মানুষের গোল ওরিয়েন্টেড, এটা মানুষের শেপ চেঞ্জ করে দেয়, মানুষের টার্গেট চেঞ্জ করে দেয়, মানুষের বিহেভিয়ার চেঞ্জ করে দেয়। অতএব ইট ইজ মোর ডিফারেন্ট দ্যান the agrarian society. Now the last point we talk about the modern school of thoughts. এখানে দুটি স্কুল অফ থটস আমরা আলোচনা করেছিলাম। একটা হলো স্ট্রাকচারাল ফাংশনালিজম, আর একটা হলো কনফ্লিক্ট থিওরি। এই দুইটা স্কুল অফ থট ইম্পর্টেন্ট এই কারণে আমি পরবর্তীতে যে লেকচারগুলো দেব, এই লেকচারগুলো এই দুইটা স্কুল অফ থটের সাথে রিলেট করব, দুইটা থিওরির সাথে রিলেট করব, যেটা ভেরি পপুলার ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। ওকে, যেমন একটা হলো স্ট্রাকচারাল ফাংশনালিজম, যেটাকে বলা হচ্ছে সোসাইটি ইজ স্টেবল ordered system of interrelated parts or a structure. Each structure has a function that contributes to the continuous stability or equilibrium of the whole. তাই না, এখানে নর্মালি যেটা বলা হয় যে সোসাইটিটা খুবই স্টেবল অবস্থায় আছে, এবং এখানে বিভিন্ন যে পার্ট আছে, পার্টগুলো ইন্টাররিলেটেড, এবং তারা নিজেদের মধ্যে কোঅপারেশনের মাধ্যমে কাজ করছে এখানে। এই কারণে দ্যার ইজ এ স্টেবিলিটি, তাই না, ইন দ্য সোসাইটি, যেটা কমপ্লিটলি অপোজিট টু দ্য কার্ল মার্কসের কনফ্লিক্ট থিওরি। উনি হলেন ফাদার অফ কনফ্লিক্ট থিওরি, অ্যান্ড উইশ নট অনলি টু ডিসক্রাইব দ্য ওয়ার্ল্ড বাট অলসো টু চেঞ্জ ইট। উনি শুধু ডেসক্রাইবও করেন না, উনি বলছে এটা চেঞ্জ করতে হবে। মার্কস saw the increasing economic power or industrial capitalism as the primary tools for oppression of poor, and he felt passionately about the redressing these inequalities of power. উনি বলছে যে আসলে যে ইনক্রিজিং দি ইকোনমিক পাওয়ার যেটা আসতেছে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে, সেখানে যারা ইকোনমি কন্ট্রোল করতেছে তারা পুয়ারদেরকে এবং যারা নিডি তাদেরকে অপ্রেস করতেছে। তারা অপ্রেশনের মাধ্যমেই কিন্তু এই সিস্টেমটা তারা ডেভেলপ করছে। এবং কনফ্লিক্ট থিওরি প্রপোজেস দ্যাট দ্য কনফ্লিক্ট টেনশন আর বেসড অন he said that the conflict and tension is the based conflict tension as the basic facts of the social life, and suggest that the people have disagreements over goals and values and are involved in the struggle over the both resources and power, or that there is a conflict between the two groups, and disagreement between the two groups, therefore it is called the conflict theory. So this is the difference between the structural functionalism and conflict theory. So this is the summary of the first lecture. Thank you very much. Stay safe, stay home, all the best. May Allah bless you. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh, and very good afternoon.